নমস্কার। প্রচলিত রয়েছে টাকার গন্ধ রয়েছে। সত্যি কি টাকার গন্ধ রয়েছে? খুব মজার বিষয় হচ্ছে যে দেখা গেল ব্যাংকের থেকে নতুন টাকা আসলো, সেটা নাকের কাছে নিলে হয়তো কিছু গন্ধ পাওয়া যেতে পারে, বা কোনো টাকা অনেকদিন ধরে কোথাও বন্ধ অবস্থায় রাখলে তার থেকে গন্ধ বের হতে পারে। কিন্তু আমরা যখন ব্যবহার করি টাকার গন্ধ রয়েছে, তখন ব্যাপারটা অন্যভাবে আমরা দেখি। এই অন্যভাবে দেখাটাই হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের সামনে বিধানসভা নির্বাচন 2026, রাজনৈতিক দল থেকে শুরু করে সমস্ত আলাপ আলোচনার কেন্দ্রীয় বিষয় হয়েছে নির্বাচন। আমরা নতুন প্রজন্মের অনেকেই আমরা নিয়মিত আলোচনা করছি। আমরা যেটা মনে করছি, পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যা তৃণমূল, বিজেপি বা অন্য রাজনৈতিক দল নয়, সব থেকে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। সব থেকে বড় সমস্যা হচ্ছে সততার অভাব। সব থেকে বড় সমস্যা হচ্ছে স্বচ্ছতার অভাব। কিন্তু এই দুর্নীতি, এই স্বচ্ছতার অভাব, এই সততার অভাব, এর মানদণ্ড কি হতে পারে? এর মানদণ্ডের সঙ্গে টাকার গন্ধ জড়িয়ে গেছে। একটাই বিষয়, সাধারণ স্তরের রাজনৈতিক কর্মী, তিনি বুথ স্তরে হতে পারেন, যে কোনো দলের হতে পারেন, ব্লক স্তরে হতে পারেন, মহকুমা স্তরে হতে পারেন, জেলা স্তরে হতে পারেন, বা রাজ্য স্তরে হতে পারেন, বা তার উপরে হতে পারেন, অথবা একজন সাধারণ কর্মচারী, পুলিশের সাধারণ কর্মচারী হতে পারেন, থানার ওসি হতে পারেন, এসডিও হতে পারেন, বিডিও হতে পারেন, ভূমি দপ্তরের আমলা হতে পারেন, বা যে কোনো ধরনের কর্মচারী হতে পারেন। একটাই দেখার বিষয়, তার যে বৈধ আয়, সেই বৈধ আয়ের বাইরে তার সম্পত্তি রয়েছে কিনা। তার সেই সামান্য বৈধ আয়ের পরে তার পরিবারের নিকট আত্মীয়, বান্ধবী হতে পারে, তার ওয়াইফ হতে পারে, বা অন্য কোনো নিকট আত্মীয় স্বজন হতে পারে, তার সম্পত্তি বাড়ছে কিনা। আমরা দেখি রাজনৈতিক নেতাদের সম্পত্তি বহুল পরিমাণে বেড়ে যাচ্ছে। আমরা সেখানে শুধুমাত্র যারা নির্বাচিত প্রতিনিধি, বিধায়ক, এমএলএ বা মন্ত্রীদের হিসাব রাখি, কিন্তু এর বাইরেও সাংগঠনিক স্তরে যে সমস্ত নেতারা রয়েছে, বিশেষত একটা সময় পশ্চিমবঙ্গে অন্য ধরনের একটা রিজিম চলেছিল, বামপন্থী রিজিম। তখন ক্ষমতার কেন্দ্রে অবশ্যই লোকাল কমিটির সেক্রেটারি বা জোনাল কমিটির সেক্রেটারি বা জেলা সেক্রেটারি ছিল। কিন্তু পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে যে শাসন ব্যবস্থা চালু হয়েছে, আমরা সবাই পরিচিত হয়ে গেছি বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি এবং জেলা সভাপতি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নেতারা টাকায় অসম্ভব রকম অসঙ্গতিপূর্ণ টাকার ব্যবহার করছেন, এবং সেটা শুধু তৃণমূল কংগ্রেস নয়, বিজেপির ক্ষেত্রেও আমরা এই একই বিষয় দেখতে পাচ্ছি। এই টাকার উৎস কি? ভারতবর্ষে একটা রাষ্ট্রীয় চেষ্টা হয়েছিল যে অনৈতিকভাবে টাকা দিয়ে গণতন্ত্রকে পরিচালিত করার। এই চেষ্টাটি করেছিল বিজেপির নেতৃত্বাধীন সরকার, যখন ইলেকট্রাল বন্ড বা নির্বাচনী বন্ড বলে একটা আইন আনলেন। সেটা কেউ জানবে না গোপনে কোন সংস্থা কত টাকা দেবে। বিজেপি চেষ্টা করেছিল, এবং সেই সময় অনেক দলই লাভবান হয়েছে। বিভিন্ন কোম্পানির থেকে টাকা নিয়েছে, সেই টাকা তাদের এত টাকা হয়ে গেছে যে তারা সমস্ত কিছু টাকা দিয়ে কিনতে চায়, কিন্তু অনেক দেরিতে সুপ্রিম কোর্ট সেটা বাতিল করে দিয়েছে। আমাদের একটাই দেখার বিষয়, এখন আমলাদের নিয়ে দুর্নীতির কথা হয়, এখন সাধারণ কর্মচারীদের নিয়ে দুর্নীতির কথা হয়। একটাই বিষয়, কাদেরকে আমাদের নির্বাচিত করতে হবে। আমাদের নির্বাচনের সময় একটা কথাই মনে রাখতে হবে, যে তার টাকার উৎস কি, এত টাকা সে কোথার থেকে খরচ করছে। গিয়ে দেখা যাচ্ছে এই টাকা কোনো না কোনো ভাবে তোলাবাজি করে টাকা তোলা হয়েছে, এই টাকা কোনো না কোনো ভাবে কাটমানির থেকে আনা হয়েছে, বা এই টাকা কোনো না কোনো ভাবে অন্যায় করে আনা হচ্ছে। এবং যারাই নির্বাচনী রাজনীতিতে বেশি বেশি টাকা খরচ করছে, সেটা দলীয়গতভাবে খরচ হোক, বা ব্যক্তি নেতারা এমপি এমএলএ হবেন বলে, বা সাধারণ পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত সদস্য হবেন বলে যে টাকা ব্যয় করছে, এই টাকা তারা বহুগুণ সুদে আসলে অবৈধভাবে সমান্তরালভাবে তুলে রাখছে। তো একটাই প্রশ্ন, নেতাদের থেকে শুরু করে সরকারি কর্মচারীদের আয় বহির্ভূত সম্পত্তি কতটা বেড়েছে, কাদের কতটা আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে, এই বিষয়ে সচেতন থাকা, এবং এই বিষয়কে নিয়েই মানুষের সততা এবং অসততার প্রশ্নকে বিবেচনা করেই নির্বাচনী সিদ্ধান্ত নেওয়া উচিত। ধন্যবাদ।